But the new frontier of which I speak is not a set of promises. যুগে যুগে দেশে দেশে জন্ম নিয়েছেন অনেক প্রভাবশালী নেতা। নিপীড়িত মানুষের পক্ষে দৃঢ় আওয়াজ তুলে এদের অনেকেই হয়েছেন বিশ্বনন্দিত। আবার অনেকেই দেশ ও দেশের মানুষের স্বার্থবিরোধী কাজ করে কামিয়েছেন কুখ্যাতি, নিক্ষিপ্ত হয়েছেন ইতিহাসের আস্তাকুঁড়ে। তবে ঘটনার পরিক্রমায় কোনো এক বিশেষ কারণে এই উপমহাদেশের অনেক নির্বাসিত নেতার অন্যতম পছন্দের গন্তব্য ভারত। শুধু শেখ হাসিনাই নন, এর আগেও এমন অনেক হাই প্রোফাইল নেতাদের আশ্রয় দেওয়ার নজির দেখিয়েছে ভারত সরকার। তবে শেখ হাসিনার জন্য ভারতে আশ্রয় নেওয়ার বিষয় এটি প্রথম নয়। এর আগে ১৯৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চরম সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৫৯ সালের মার্চ মাসে তিব্বত থেকে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ঈশ্বর রাজা খ্যাত দালাই লামা। তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশ বাড়তে থাকায় ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতে চলে যান দালাই লামা। সে সময় অন্তত ৫ লক্ষ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল। ২৩ বছর বয়সী দালাই লামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত। এই আশ্বাস মেলার পর গোপনে রাতের অন্ধকারে কয়েকজন বাছাই করা বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি ছদ্মবেশে তিব্বতের লাসা ত্যাগ করেন। পরবর্তীতে ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। এটিই ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে এভাবে আতিথেয়তা দেওয়ার প্রথম ঘটনা। ভারতে আশ্রয় প্রার্থনা করেছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদজাই। সোভিয়েতের সমর্থনে ১৯৮৬ সালে দেশটির প্রেসিডেন্ট পদে বসেন তিনি। তার প্রায় ৬ বছর পর কাবুল দখল করে নেয় ইসলামী মুজাহিদিনরা। নজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান, তা মঞ্জুরও হয় সঙ্গে সঙ্গেই। কিন্তু এয়ারপোর্টে আসার পথেই আফগান নিরাপত্তারক্ষীরা নজিবুল্লাহকে আটকে দেন। তার আর দিল্লির বিমানে চড়া সম্ভব হয়নি। যদিও বিপদ আঁচ করতে পেরে স্ত্রী ও ৩ কন্যা সন্তানকে আগেই গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন নজিবুল্লাহ। ২০১২ সালে মালদ্বীপে এক রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ভারতের সঙ্গে তার অবশ্য আগে থেকে সুসম্পর্ক ছিল, কিন্তু তিনি যে সোজা ভারতীয় দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এটা ভারতের কর্মকর্তারাও ভাবতে পারেননি। দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় হাই কমিশনার। এরপর নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে ভারতের মনমোহন সিং সরকার। ১৯৫০ সালের নভেম্বরে পরিবারের সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ। নেপালের কাঠমান্ডুতে গৌচর বিমানবন্দরে ২টি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে, যাতে করে ভারতে পাড়ি জমান ত্রিভুবন শাহ ও পরিবারের অন্যরা। ঘটনাচক্রে পরবর্তীতে ওই এয়ারপোর্টের নামকরণ করা হয় রাজা ত্রিভুবন শাহর নামেই। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ক্ষেত্রে কি করা হবে তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। ভারতের অনেক পর্যবেক্ষকই বলছেন, শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনার দিল্লিতে থাকার মেয়াদ কত দীর্ঘায়িত হতে পারে এই ব্যাপারে ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের কেউই এখন মন্তব্য করতে চাইছেন না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।